কোথায় কিভাবে করবেন, জমি নিয়ে বিবাদ হলে করণীয় কি? জমি নিয়ে গ্রামে, ঢাকা শহরে বা বিভিন্ন স্থানে নানা ধরনের বিবাদ চলছে। এই জমি নিয়ে যদি মামলা করতে হয়, শুরুতেই আপনাকে দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে হবে। মনে রাখতে হবে যে জমি নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে পুলিশের চেয়ে দেওয়ানি আদালতের ভূমিকা বেশি। এখন জমির মামলা কোথায় হবে যদি প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে জমির মামলা জমি যে এলাকায় অবস্থিত, যে জেলায় অবস্থিত, সেই জেলায় মামলাটি দায়ের করতে হবে। অর্থাৎ জমি যদি ঝালকাঠি জেলায় অবস্থিত হয়, সেক্ষেত্রে ঝালকাঠি জেলায় জমির মামলা দায়ের করতে হবে। যদি যশোরে হয়, যশোরের যে এলাকাতে, এখতিয়ার সম্পন্ন এলাকাতে দায়ের করতে হবে। এখন কোন আদালতে দায়ের করবেন এই বিষয়টি নিশ্চিত করে আর্থিক এখতিয়ার দিয়ে। অর্থাৎ একটি জমির দাম যদি 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে সহকারী জজ আদালতে আপনি জমির মামলাটি দায়ের করতে পারেন। আবার জমির দাম যদি 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে আপনি সিনিয়র সহকারী জজ আদালতে, সিনিয়র সহকারী জজের নিকট যে আপনি মামলাটি দায়ের করতে পারেন। জমির দাম যদি দেখা যায় যে 25 লক্ষ 1 টাকা থেকে অসীম হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক টাকা হচ্ছে, সেক্ষেত্রে যুগ্ম জেলা জজ আদালতে যে আপনার মামলাটি দায়ের করতে হবে। মনে রাখা উচিত যে জমির যত টাকাই হোক না কেন, এই মামলাটি যুগ্ম জেলা জজ করবেন 25 লক্ষ 1 টাকার উপরে। এবং এই কার নিকট দায়ের করব যদি বলি, সেক্ষেত্রে এই বিষয়টি সবার মনে রাখা উচিত যে একজন আইনজীবী প্রয়োজন জমির মামলা করতে হলে। আপনি চাইলেই একা একা যে জমির মামলা দায়ের করতে পারবেন না। ফৌজদারি মামলা কিন্তু চাইলে একা একা দায়ের করা যাচ্ছে, কিন্তু আপনি একজন আইনজীবীর নিকট শরণাপন্ন হবেন, যিনি হচ্ছে দেওয়ানি মামলা ভালো বোঝেন। তার নিকট শরণাপন্ন হলেই কিন্তু তিনি এই জুরিডিকশনটা সঠিকভাবে বলতে পারবেন। যদি সঠিক জুরিডিকশনে আপনি মামলা না দায়ের করেন, এখতিয়ারের যদি কোনো ত্রুটি হয়, অর্থাৎ সহকারী জজের মামলা যদি সিনিয়র সহকারী জজের নিকট দায়ের করেন, আপনি কিন্তু মামলায় জিতবেন না, অর্থাৎ আর্জি কিন্তু ফেরত দিয়ে দিবে। আদালত বলবে মামলাটি আমি বিচার করব না। তাই সঠিক জুরিডিকশনে যদি আপনাকে মামলা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আইনজীবীর দ্বারস্থ হতেই হবে। এখন কোন মামলা আমি কি কারণে করব, এই কিভাবে করব, এরকম একটা কথা আছে, কোন আদালতে করব। দেখেন, দেওয়ানি কার্যবিধির 6 ধারাতে বলা আছে যে আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ যেখানে যত টাকার মামলা, সেই আদালতেই আপনি চলে যাবেন। আবার 15 ধারাতে বলা আছে সর্বনিম্ন আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে কিন্তু মামলাটি দায়ের করতে হবে। অর্থাৎ সর্বনিম্ন আর্থিক এখতিয়ার বলতে ওই যে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত যদি মামলা হয়, সেক্ষেত্রে এই মামলাটি সর্বনিম্ন আদালত কিন্তু সহকারী জজ। আবার 15 লক্ষ 1 টাকা থেকে যদি হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এই মামলার সর্বনিম্ন আদালত কিন্তু সিনিয়র সহকারী জজ হচ্ছেন। আবার 25 লক্ষ 1 টাকা থেকে অসীম মামলায় সর্বনিম্ন আদালত কিন্তু হচ্ছেন যুগ্ম জেলা জজ। এই সিস্টেমে আপনি মামলাটি দায়ের করবেন। এখন কি মামলা করবেন এই বিষয়টি নিয়ে যদি বলতে হয়, সেক্ষেত্রে একটা কথা কিন্তু আমাদেরকে বলতেই হবে যে আপনি যে মামলাটি করতে যাচ্ছেন, সেই মামলাটি আপনার জমি নিয়ে সমস্যাটা আসলে কি, আপনার জমি নিয়ে সমস্যা কি হচ্ছে, আপনি জমির মালিকানা দাবি করছেন না দখল দাবি করছেন, সেই বিষয়টি আপনার উপরে আলোকপাত করতে হবে। আপনি জমির দখলে আছেন কিনা, এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি জমি নিয়ে যদি কোনো হচ্ছে প্রশ্ন করা হয় যে আপনি জমির দখলে আছেন কিনা, তাহলে ধরে নিচ্ছি যে আপনি এই 5% জমিটার হচ্ছে দখলে আছেন, 5% জমি। এখন আপনি কি মূল্যে দখলে আছেন, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। এই 5% জমির আপনি দখলে আছেন, আপনি কি হচ্ছে আপনার রেকর্ড সূত্রে দখলে আছেন, আপনি কি দলিল সূত্রে দখলে আছেন, নাকি হচ্ছে আপনি জোরপূর্বক দখল করে খাচ্ছেন, নাকি অন্যের জমি আপনি আপোষ সূত্রে দখল করে খাচ্ছেন। এখন আপনি যদি দখলে থাকেন, সেক্ষেত্রে আমি আপনার নাম দিলাম হচ্ছে ক। আপনি যদি দখলে থাকেন, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি দেওয়ানি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় বলা আছে দখলের অধিকারী ব্যক্তি দখলে থাকবেন। অর্থাৎ তাহলে দখলে থাকার অধিকারী ব্যক্তিটা কে, জমিতে কে আসলে একচ্ছত্র দখল পাওয়ার অধিকারী ব্যক্তি। জমিতে যিনি মূল দলিল মূলে মালিক, তিনি জমির দখলে থাকবেন, ইহাই আইন সিদ্ধ বিষয়।
দলিল বলতে আমরা এখন কি কি বুঝতে পারছি? আমরা রেকর্ড মূল্যে দলিল বুঝতে পারছি, আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাকে দানপত্র মূল্যে দলিল বুঝতে পারছি, আমি অরিসানা সূত্রে যা পেয়েছি দলিল বুঝতে পারছি। কিছু কিছু জায়গায় কিন্তু আপনি বাধ্য হয়ে রেকর্ড মূল্যে খাবেন, কারণ আপনি যখন আপনার উত্তরাধিকারের সম্পত্তি ভোগ দখল করবেন তখন কিন্তু ওই দলিল কিন্তু আপনার দাদার নামে থাকতে পারে, ওই দলিল কিন্তু আপনার বাবার নামে থাকতে পারে, কিন্তু রেকর্ড আপনার দাদার নামে আছে কি না এটা হচ্ছে বিষয়। সে রেকর্ড মূল্যেও কিন্তু আপনি এই জমিটা ভোগ দখল করতে পারেন। এখন আমি ধরে নিচ্ছি রেকর্ড মূল্যে আপনি হচ্ছে ভোগ দখল করছেন। এখন এই রেকর্ড মূল্যে ভোগ দখল করছেন একটা সম্পত্তি, এই সম্পত্তিতে মিস্টার খ এসে হচ্ছে আপনাকে জোরপূর্বক অধিকার দাবি করতেছে, বলতেছে যে এই জমির উপরে দিয়ে আমাকে যাতায়াতের একটা রাস্তা দাও। আপনার দখলীয় সম্পত্তি আছে কিন্তু মিস্টার খ আপনার হচ্ছে যাতায়াতের একটা রাস্তা দাবি করছে, বলতেছে এইখান থেকে এই জমি আমার অধিকার আছে, এই জমিতে আমার এই জমি আমি ভোগ দখল এই জমি আমি হচ্ছে ভোগ দখল করতে চাই, এই ধরনের কথাবার্তা বলে। আপনি যদি খুব মানে খুব যদি দেখেন যে আপনার রেকর্ডে কোনো ঘাটতি আছে বা আপনার দলিলে কোনো ঘাটতি আছে, সেক্ষেত্রে আপনি যে 12 বছরের ধরে ঊর্ধ্বে এই জমিতে ভোগ দখল করছেন, এই 12 বছর ধরে যদি নিরঙ্কুশভাবে কোনো জোরপূর্বকভাবে আপনি ভোগ দখল করেন, সে মূলেও কিন্তু আপনি ক্ষয়ের এগেনস্টে 42 ধারাতে একটা মামলা করে দিতে পারেন, ঘোষণামূলক মামলা করে দিতে পারেন যে আমার দখলীয় সম্পত্তিতে কারো অধিকার নাই, এই মর্মে আদালতের কাছে কিন্তু একটা ঘোষণা চাইলে কিন্তু আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। অর্থাৎ আপনার দখলীয় সম্পত্তিতে যদি কেউ অধিকার দাবি করে, কোনো ধরনের গ্রামবাসীরা রাস্তা দাবি করতে পারে, অন্য কেউ আপনার রাস্তা দাবি করতে পারে যে এই রাস্তা দাও তোমার জমির উপরে দিয়া, সেক্ষেত্রে আপনি একটা ডিক্লারেশন কিন্তু চাইতে পারেন। তার আপনি হচ্ছে কিন্তু অধিকার হিসাবে যদি চায়, আপনি 42 ধারাতে আপনার তাদের এই ঘোষণাপত্র আপনার উপরে বাধ্যকর নয় মর্মে কিন্তু আপনি একটা ডিক্লারেশন চাইতে পারেন। দেখেন এখন এই জমির আসলেই মালিক, সে দলিল মূলে মালিক, দীর্ঘদিন ধরে সে এই জমির খোঁজ খবর রাখতেছিল না, এখানে আপনি হয়ে এই জমির রেকর্ড করে নিচ্ছেন। দেখেন তাইলে এখন দলিল টিকবে না রেকর্ড টিকবে, একটা কথা কিন্তু থেকে যায় যে আমার এই রেকর্ড টিকবে না দলিল টিকবে। দেখেন দলিল যার জমি তার, এই একটা কথা বলা আছে, এই কথার মধ্যে একটু মারপ্যাচ আছে। মারপ্যাচটা হচ্ছে যে আপনি রেকর্ড না ভেঙে কখনোই দলিলের জোর দেখাইতে পারবেন না। আপনার দলিল যদি রেকর্ডভুক্ত না হয়, সেক্ষেত্রে যে দলিলে এই জমিটা রেকর্ডভুক্ত হয়েছে সেইটা আপনাকে, তাহলে রেকর্ড যদি ভাঙতে হয় সেক্ষেত্রে আপনি রেকর্ড সংশোধন করতে হবে। আবার যদি মনে করেন যে না আমি এই জমির মালিক কিন্তু সে জোরপূর্বকভাবে দখল করে রাখছে, এই করতেছে সেই করতেছে, সেক্ষেত্রে আপনি 8 ও 42 ধারায় মামলা করতে পারবেন। অর্থাৎ আপনার দখল নাই, আরেকজন সেইটা ভোগ দখল করতেছে কিন্তু আপনি জমির মালিক, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে 8 ও 42 ধারাতে যেদিন থেকে আপনি এই অধিকার সম্পর্কে জানতে পারবেন সেদিন থেকে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এখন আপনি আপনার অধিকার সম্পর্কে জানতেছেন, তার কিচ্ছু নাই, মনে করেন দলিল টলিল কিচ্ছু নাই, কোনো কিছু নাই, কিন্তু সে দখল এস্টাবলিশ রেখেছে, আপনার দলিল আছে সব কিছু আছে, কিন্তু আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না। সেক্ষেত্রে মিস্টার হয়ে আপনি যদি 12 বছর এই সম্পত্তি ভোগ দখল করেন, 12 বছর যদি এই সম্পত্তি ভোগ দখল করেন, সেক্ষেত্রে মিস্টার খয়ের কিন্তু আর মামলা করার অধিকার থাকবে না, সে কিন্তু এই 8 ও 42 ধারার মামলা করতে পারবে না, তামা দিতে বাড়িতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। আবার এই 12 বছর যদি ভোগ দখল করে, এর পরবর্তী যে কোনো সময়ে যদি মিস্টার কে কেউ বাধা দেয়, তার বিরুদ্ধে সে কিন্তু 42 দ্বারা একটা ডিক্লারেশন চাইতে পারে। সে বলবে যে আমি 12 বছর ধরে এই সম্পত্তি ভোগ দখল করতেছি, নিরঙ্কুশভাবে ভোগ দখল করতেছি, আমি হচ্ছে এই সম্পত্তির এখন মালিক। আদালতের কাছে কিন্তু সে দখল মূলে মালিকানা দাবি করতে পারে। তো মনে করলাম যে আপনার 42 ধারাতে দখলে না থেকে কিন্তু মামলা করা যাবে না। আপনি মূল মালিক হয়েও যদি দখলে না থাকেন, শুধু 42 ধারায় কিন্তু মামলা টিকবে না। যদি আপনি দলিলের মালিক হন, দলিলের মালিক হয়ে যদি আপনার দখলে থাকেন, সেক্ষেত্রে কেউ অধিকার অস্বীকার করলে 42 ধারায় মামলা করবেন। যদি দখলে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু 8 ও 42 ধারাতে মামলা করবেন। তা মনে করতেছি যে দখলে আছে, জমির মালিক দাবি, নিজেকে মালিক দাবি করতেছে, এই জমির 5% জমির মালিক দাবি করতেছে। তা মালিক যদি দাবি করে, সেক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে যে মালিক দাবি করতেছে, আপনার যদি মামলা করে সেইটা নাম হবে আইনি পন্থা। যদি অন্য কোনোভাবে কে সে বেদখল করতে চায়, ডিসপোজেস করতে চায়, দখলচ্যুত করতে চায়, সেইটার নাম হবে বেআইনি পন্থা। অর্থাৎ রাতের অন্ধকারে
আপনি কোনোভাবেই দিনের বেলা জোরপূর্বক বা কোনোভাবেই আপনি ককেজের দখলে আছে তাকে আপনি বেদখল করতে পারবেন না। আর যদি কোনো কারণে বেদখল হয়, সে মালিক না, ঠিক আছে, সে কিন্তু ক্ষয়ের বিরুদ্ধে 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবে বেদখল হওয়ার 6 মাসের মধ্যে। অর্থাৎ কোনো সম্পত্তির দখলে আপনি আছেন, সেই সম্পত্তি থেকে জোরপূর্বক অবৈধভাবে যদি আপনাকে বের করে দেয়, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় আপনি মামলা দায়ের করতে পারবেন 6 মাসের মধ্যে। আরও একটি বিষয় যে এখানে কিন্তু দখল বেদখল বিচার্য বিষয় হবে, কজে জমির মালিক না এটা আদালত দেখতেই চাইবে না। কারণ এই কারণে দেখতে চাইবে না, আপনি অন্যায়ভাবে অমানবিকভাবে কাউকে বেদখল করার অধিকারী ব্যক্তি নন। যদি বেদখল করতে হয় আপনাকে আইনি পন্থাই করতে হবে। তাহলে অবৈধভাবে বেদখল হলে, জমি থেকে বেদখল হলে আপনি 9 ধারায় মামলা করবেন। আপনি দখলে আছেন, আর এই দখল যদি কেউ অস্বীকার করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে 42 ধারায় মামলা করবেন। আপনি জমির মালিক কিন্তু আপনি দখলে নাই, সেক্ষেত্রে আপনি 8 ও 42 ধারাতে কিন্তু মামলাটি দায়ের করবেন। আমরা শুক্রবার 26 তারিখে ঈদ পূর্ণ মিলনী করতে চাচ্ছি। আমার নতুন পুরনো যারা শিক্ষার্থী আছেন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, ভক্ত আছেন, অনুরাগী আছেন এবং যারা খুব কাছের মনে করেন, তাদেরকে শুক্রবারে ঈদ পূর্ণ মিলনী সকাল 10টায় দাওয়াত দিচ্ছি। আপনারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন এবং আমার সাথে কথা বলতে পারেন। শুক্রবার এই অনুষ্ঠানে আপনি আসলে আমি নিজেকে সম্মানিত বোধ করব। সবার দাওয়াত রইল। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এন্ট্রি ফি আমরা 300 টাকা নির্ধারণ করেছি এবং আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা ফোন দিবেন 01713847150 নাম্বারে। যারা অ্যাডভোকেটশিপ অনলাইন এবং সরাসরি ক্লাস করতে চান তারা আমাদের যাত্রাবাড়ি ক্যাম্পাস এবং অনলাইনে সপ্তাহে 5 দিন অ্যাডভোকেটশিপ স্পেশাল ব্যাচে এমসিকিউ রিটেন ক্লাস করার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে অথবা 01713847150 নাম্বারে। আমরা দখল একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যে পজিশন কিন্তু একটা বিষয় সম্পত্তির ক্ষেত্রে। আপনি সম্পত্তির পজিশন থেকে আপনাকে ডিসপোজেস্ট করে দিয়েছে, দখলচ্যুত করে দিয়েছে, 9 ধারায় মামলা করবেন 6 মাসের মধ্যে। এখন 6 মাস পরে যদি আপনার ফিল হয় যে এই আমি দখলচ্যুত হয়েছি কিন্তু এই জমির মালিক আমি কি করব, তখন আবার আপনি 8 ও 42 ধারায় মামলা দায়ের করার অধিকারী ব্যক্তি হবেন। এখন আপনাকে জমি থেকে বেদখল করতে যাচ্ছে, আপনার জমির গাছ কেটে নিয়ে যেতে চাচ্ছে, আপনাকে হুমকি দামকি দিচ্ছে, এই জমি থেকে বের করে দিবে, এই জমি তাদের, এইটা সেইটা, অনেক ধরনের কথা বলছে। এই ধরনের হুমকি ধামকি যদি আপনাকে দেয়, সেক্ষেত্রে 54 ধারাতে নিষেধাজ্ঞার মামলা আপনি দায়ের করবেন। অর্থাৎ এই জমিতে আপনি দখলে আছেন, দখলে থাকা অবস্থায় পার্শ্ববর্তী ব্যক্তি মিস্টার খ এসে বলতেছে এই জমি আমার, এই জমি থেকে গাছ কেটে নিয়ে যায়, এই জমি রাস্তাই করে, সীমানা প্রাচীর নিয়ে ঝামেলা করে, সীমানা নিয়ে কোন্দল করে, তখন কিন্তু আপনি চাইলেই তার বিরুদ্ধে 54 ধারায় একটা নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে পারবেন। নিষেধাজ্ঞার মামলা দায়ের করলে আদালত এখানে একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি মঞ্জুর করবে এবং উক্ত ডিগ্রির মাধ্যমে আপনি কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে প্রতিকার পেতে পারেন। দেখেন, জমি নিয়ে কথা বলতে হচ্ছে, জমি নিয়ে অনেক ধরনের দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে। তা আপনাকে দখলচ্যুত করলে 9 ধারায় মামলা, দখলের হুমকি দিলে কিন্তু 54 ধারায় মামলা। আপনি দখলে আছেন, অধিকারে হুমকি আসতেছে, অধিকার অস্বীকার করতেছে, 42 ধারায় মামলা করবেন। আপনি দখলে নাই কিন্তু জমির মালিক, 8 ও 42 ধারায় আপনাকে মামলা করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁটিনাটি মাথায় রাখতে হবে। বর্তমান সৃজনশীলের যুগে আপনাকে কিন্তু আসলে জমি জমা খাইতে হইলে, জমি জমা ভোগ দখল করতে হইলে কিন্তু কিছু আইন জানতে হবে এবং এগুলো কিন্তু খুঁটিনাটি সবার জানা উচিত। এখন আপনি একটা জমি নিয়ে বায়না করেছেন, জমি একটা ক্রয় বিক্রয় করবেন। এখন জমি নিয়ে আপনি একটা বায়না করেছেন, বায়না করার পর দেখা যাচ্ছে ক্রেতা জমি নিতে চাচ্ছে না, আবার বিক্রেতা জমি দিতে চাচ্ছে না, এরকম একটা ব্যাপার থাকতে পারে। ক্রেতা এবং বিক্রেতা, তাহলে ক ক্রেতা এবং খ হচ্ছে বিক্রেতা। এখন বায়না করার পরে যদি কেউ বায়না চুক্তি অস্বীকার করে, লঙ্ঘন করে, বায়না অনুযায়ী কাজ করতে না চায়, সেক্ষেত্রে আপনি 12 ধারায় মামলা করতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় চুক্তির 1 বছরের মধ্যে মামলাটি দায়ের করতে হবে। যে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় মামলা ক্রেতার করারও অধিকার পাচ্ছে, বিক্রেতা করারও অধিকার পাচ্ছে। কিরকম পাচ্ছে? যে ক্রেতা যদি বাকি টাকা বিক্রেতাকে বুঝিয়ে না দেয়, সেক্ষেত্রে বিক্রেতা চুক্তি প্রবলের মামলা করতে পারবে ক্রেতার বিরুদ্ধে।
আর বিক্রেতা টাকা পেয়েও যদি জমি বুঝিয়ে না দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু 12 ধারায় মামলা দায়ের করা যাবে। এখন ক্রেতা বা বিক্রেতা ফিল করছে যে কোনোভাবে চুক্তির কোনো বিষয়বস্তু গোপন রেখে এই চুক্তিটা করা হয়েছে, কোনো কিছু প্রতারণা করে এই চুক্তিটা করা হয়েছে, এখন ক্রেতা কোনো কারণে এই চুক্তিটা বাস্তবায়ন করতে চাচ্ছে না, বিক্রেতা এই জমির বিক্রিটা এখন আর করতে চাচ্ছে না, যদি এই ধরনের অধিকার সে নিতে চায়, সেক্ষেত্রে চুক্তি বাতিলের মামলা দায়ের করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারাতে, তাও কিন্তু 1 বছরের মধ্যে দায়ের করতে হবে। অর্থাৎ ক্রেতা বিক্রেতা যদি চুক্তির বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাকে 12 ধারাতে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারাতে মামলা দায়ের করতে হবে। এবং ক্রেতা এবং বিক্রেতা যদি চুক্তিটি বাতিল করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারাতে মামলা দায়ের করতে হবে, এবং উভয় মামলা দায়েরের তামাদিকাল কিন্তু 1 বছর। এখন জমি নিয়ে কিন্তু আরও নানা ধরনের বিবাদ হইতে পারে। দেখা যাচ্ছে যে জমি নিয়ে বিবাদ কীরকম হইতে পারে, যে 5 শতাংশ জমি, এই 5 শতাংশ জমির 2 শতাংশ বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু 3 শতাংশ টিকে আছে, এই ধরনের কাহিনীও হতে পারে। অর্থাৎ জমির উল্লেখযোগ্য অংশ বহাল আছে, বড় অংশ বহাল আছে, সেক্ষেত্রে কি ক্রেতা বা বিক্রেতার করণীয় কি হতে পারে? দেখা যায় যে আংশিক চুক্তি বাস্তবায়নযোগ্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারাতে, এবং আংশিক চুক্তি বাস্তবায়নযোগ্য যেখানে অসম্পাদিত অংশ ছোট বা ক্ষুদ্র, তাও উক্ত চুক্তিও বাস্তবায়নযোগ্য, ক্রেতাও ওই জমি কিনতে বাধ্য, বিক্রেতাও ওই জমি বিক্রি করতে বাধ্য। অর্থাৎ 5 শতাংশ জমির মধ্যে যদি 30 শতাংশ বহাল থাকে, 2 শতাংশ বিলুপ্ত হয়ে যায় নদীগর্ভে, সেক্ষেত্রেও এই 30 শতাংশ জমি ক্রেতা কিনতে বাধ্য হবে, বিক্রেতা বিক্রি করতে বাধ্য হবে। কিন্তু দেখা যাচ্ছে যে 5 শতাংশ জমির যদি 3 শতাংশই বিলীন হয়ে যায়, 2 শতাংশ টিকে আছে, অর্থাৎ ক্ষুদ্র অসম্পাদিত অংশ বৃহৎ বা বড় হয়ে আছে, সম্পাদিত অংশ ক্ষুদ্র হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা আর এই জমি কিনতে বাধ্য নয়, বিক্রেতা এই জমি বিক্রি করতে কিন্তু বাধ্য। কারণ বিক্রেতা জমি বিক্রি করলে তার কিন্তু ক্ষয়ক্ষতি নাই, কিন্তু ক্রেতা মাত্র 2 শতাংশ জমি কিনবে, 3 শতাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এমত অবস্থায় ক্রেতাকে বাধ্য করলে কিন্তু মানবিকতা ক্ষুণ্ণ হবে। দেখেন, জমি জমার ক্ষেত্রে দেখা যায় আপনার যতই ভারী দলিল হোক না কেন, আপনি যতই দামি দলিল নিয়ে আদালতে হাজির হন না কেন, এই বিষয়ে আদালত আপনার পক্ষে যে দাঁড়াবে, এই দাঁড়ানোটা আদালতের ইচ্ছাধীন স্বেচ্ছাধীন বিবেচনামূলক ক্ষমতা। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 22 ধারাতে বলা আছে যে আদালত আপনার পক্ষে যদি দাঁড়ায়, সেক্ষেত্রে এই আপনার পক্ষে কথা বলার জন্য আদালতের আপনার সন্তুষ্টি অর্জন করতে হবে। অর্থাৎ আপনার বিরুদ্ধে যে একটা ইকুইটির ব্যালেন্স করবে, ন্যায়পরায়ণতা আদালত তৈরি করবে, এই ন্যায়পরায়ণতা তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ আদালতের কাছে প্রমাণ করতে হবে। আপনি যদি ক্ষতিগ্রস্ত না হন, সংক্ষুব্ধ না হন, ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষে আদালত কাজ করবে। এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন দলিলে যতই শক্তপোক্ত দলিল থাক না কেন, আপনি যতই পোক্ত দলিল মনে করেন না কেন, ন্যায়বান আদালত ইকুইটির ব্যালেন্সের জন্য, সমতার ব্যালেন্সের জন্য যার পক্ষে প্রয়োজন তার পক্ষে ডিক্রি মঞ্জুর করবেন। এটি আদালতের ডিক্রি মঞ্জুর করা আদালতের ইচ্ছাধীন স্বেচ্ছাধীন সবিবেচনামূলক ক্ষমতা। অনেকের কাছে শুনছি যে আমার দলিল এত পোক্ত মিয়া, তোমার আদালত বোঝে না। আদালত আপনার দলিলের মর্ম বুঝবে না, বুঝবে হচ্ছে ইকুইটির সমতা হচ্ছে কিনা, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে কিনা। আপনি যতই পোক্ত পরিপন্থী দলিল নিয়ে যান না কেন, আপনার পক্ষে আদালত ডিক্রি দিতে কিন্তু বাধ্য না। ইহা মঞ্জুর করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। অর্থাৎ আপনার জমি নিয়ে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয়, আদালত কিন্তু ক্ষতিগ্রস্তের পক্ষে দাঁড়াবে। তাই জমি নিয়ে বিবাদ তৈরি যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেখা যায় জমি নিয়ে যদি বিবাদ হয়, সেক্ষেত্রে আপনি শুরুতেই পুলিশের দ্বারস্থ হবেন, পুলিশকে খবর দিবেন, এবং জমি থেকে যদি আপনি বেদখল হয়ে যান এবং মারামারি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে পুলিশকে জানাবেন। এবং আপনি জমি থেকে বেদখল হলে ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারায় আপনি এডিএম কোর্টে একটি মামলা দায়ের করবেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দেখবেন যে আপনার যদি সত্যিই আপনি প্রকৃত দখলদারি ব্যক্তি হন এবং 2 মাস পূর্বের মধ্যে যদি দখলে থাকেন, সেক্ষেত্রে আদালত কিন্তু আপনার দখল বুঝিয়ে দিবেন। দেখেন, জমি নিয়ে এখন বর্তমান সরকার খুবই আধুনিক কাজ করছে। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইন
তৈরি করেছে, সেখানে কিন্তু এখন দলিলদার জমিদার একটা কথা বলা আছে। এখন দলিলদার জমিদার এর মধ্যে আপনাকে কিন্তু দেওয়ানি এই প্রসিডিংগুলো শেষ করে আসতে হবে। অর্থাৎ আপনার যদি রেকর্ড আরেকজনের নামে থাকে, আপনি রেকর্ড ভেঙে কিন্তু আপনাকে দলিলদার জমিদারে ঢুকতে হবে। আপনার যদি মনে হয় যে আপনার হচ্ছে কোনো ত্রুটি আছে, ত্রুটিপূর্ণ সত্ত্ব কিন্তু অধিকারকে অস্বীকার করেন না। তো কাগজপত্রের যদি কোনো ত্রুটি থাকে, আপনি ত্রুটিগুলা দ্রুত নিষ্পত্তি করেন, আপনি হচ্ছে খাজনা খারিজ কাটান, আপনি হচ্ছে এরপরে যত লিগ্যাল প্রসিডিং আছে সবগুলো করে কিন্তু আপনি যদি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি প্রতিকার পাবেন। কারণ জমি জমার ক্ষেত্রে কিন্তু শাস্তি দেওয়ার ব্যবস্থা সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই। অর্থাৎ সাধারণতে বলা আছে জমি জমা নিয়ে দণ্ড বা শাস্তি প্রদান করা যাবে না। তাহলে এই যে একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা কিন্তু নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইনে চলে এসেছে। আপনি চাইলে যদি জমি থেকে বেদখল হন এবং আপনার জমি যদি অন্য কেউ খেয়ে থাকে, সেক্ষেত্রে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইনের 8 ধারায় কিন্তু আপনি মামলা করতে পারেন। এবং এই ভূমি অপরাধের মধ্যে সর্বোচ্চ কিন্তু 7 বছরের শাস্তির বিধান নিশ্চিত করে কিন্তু আইন করা হয়েছে। তাহলে এই আইনের সুবিধা পেতে হলে কিন্তু আপনাকে কোনো জায়গায় দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে হবে, এবং যাদের কাগজপত্রে একদম আপডেট করা তাদের জমি যদি কেউ ভোগ দখল করে, সেক্ষেত্রে এত কিছুর প্রয়োজন নাই। আপনি সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ আইনে হচ্ছে একজন আইনজীবীর দ্বারস্থ হয়ে মামলা করলেই আপনার জমি আপনি পুনরুদ্ধার করতে পারবেন। আপনাদের দয়া করে এই লাইভটি শেয়ার করে দিবেন, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল যা অনেকের জানার প্রয়োজন, এবং একটি শেয়ার আমাকে পরবর্তী লাইভ করাতে উৎসাহ তৈরি করে। নতুন আমরা ব্যাচ শুরু করছি পুলিশ পদোন্নতি পরীক্ষায়। আমরা সপ্তাহে 5 দিন ক্লাস করাচ্ছি, MCQ এবং রিটেন একসাথে করাচ্ছি। পুলিশ পদোন্নতি পরীক্ষায় ভর্তি হওয়ার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।